মাথার মধ্যে যেই যা বলেছে আমি তাই করেছি। পরে ওখানে তখন আমার ভাই আমার বাবাকে হুমকি দেয়, যে বাড়িতে ও থাকবে সেই বাড়িতে আমি থাকবো না। তখন আমার বাবা আমাকে সরাসরি বলে যে তোমার মতো একটা ছেলে যদি আমার মারাও যায় আমার কোনো সমস্যা নেই, আমার আরো 3টা ছেলে আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। সবসময়ের মতোই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের অন্যরকম একটা এপিসোডে। শুরুতেই যিনি আমার সঙ্গে আছে, চলুন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। নামটা একটু বলতে হবে যে? আমার নাম হচ্ছে সামিউল আলিম শাম্মী। আচ্ছা, আহ, বয়স? সামিউল আলিমটা হচ্ছে আমার বাবা মার দেওয়ার নাম। বাবা মার দেওয়া নাম, জি। হ্যাঁ, আর শাম্মীটা হচ্ছে আমার আত্মতৃপ্তির নাম, যেটা আমি আমাকে খুঁজে পাই। ওকে, আপনার বয়স কত? আমার বয়স 30। তো জন্ম জেলা? হ্যাঁ, আমার জন্ম হচ্ছে ঢাকা জেলার ধামরাই থানাতে। আমার যখন জন্ম হয়েছে, একটা ছেলের যা যা করার দরকার মুসলিম রীতিতে, আমারও তাই করেছে। পরিবারে বড় একটা ছেলে হয়েছে, সবাই অনেক আনন্দ করছে, উল্লাস করছে। আপনি প্রথম সন্তান? হ্যাঁ, আমি প্রথম সন্তান। বাবা কি করতো? আমার বাবা ছোটখাটো একটা বিজনেস করে। আস্তে আস্তে বড় হচ্ছি, আমার পরিবার আমাকে খুব আদর যত্নে বড় করছে, যেহেতু আমি বাড়ির বড় ছেলে? বড় ছেলে। ভালো একটা স্কুলে ভর্তি করে দেয়। ওই এলাকার মধ্যে সবচেয়ে ভালো স্কুল ছিল, আমি পড়াশোনায় ভালোই ছিলাম। এটা কি মানে একদম ক্লাস 1-2 ঘটনা হ্যাঁ, বলছেন? 1-2 ঘটনা একদম। ওকে। তখন থেকে আমাকে আমার ক্লাসমেটটা দেখলে হাসতো। আচ্ছা। ওই বয়সী, ওই বাচ্চা বয়সে দেখলে হাসতো, টিচাররা হাসতো। টিচ করতে এটা আমি গায়ে মাখাতাম না, এটা আমি আর জানি না কিছু কেন হাসতো? কেন আপনি, হাসে আপনার কোনো কিউরিওসিটি নাই? একদমই না। কিন্তু আমি না খেলার সময় ছেলেদের খেলাগুলো পছন্দ করতাম না, আমি মেয়েদের খেলাগুলো পছন্দ করতাম। পুতুল খেলতাম, বৌসি খেলতাম, কুতকুত খেলতাম, দড়ি লাফাতাম, কিন্তু মেয়েদের সাথে, ছেলেদের সাথে আমার কোনো খেলাই যাইতো না। আচ্ছা। মানে তখন ফিল করি না আমি ছেলেদের খেলা খেলবো না, মেয়েদের খেলা খেলবো, আমি তো মেয়েদের মতো এটা করবো, কিন্তু তখন পর্যন্ত আমি কিছু করি না। তারপরে আস্তে আস্তে যখন 1, 2, 3, 4, যখন 4-এ উঠি, তখন মোটামুটি আমি বুঝতে শিখি, নিজের কাপড় নিজে পরতে পারি, সব কিছুই আমি বুঝি। ওই সময় পর্যন্ত কি বাবা মাকে নোটিস করে যে বাবা এটা এরকম কেন, ওরকম কেন, আপনার ভালো লাগাগুলো একটু ডিফারেন্ট, যেটা ছেলেদের না হয়ে মেয়েদের মতো, না, এগুলো কি নোটিস করেছেন? না, 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 যা দিয়েছে যেভাবে দিয়েছে মেনে নিয়েছেন? একদম আমি ওইভাবেই আছি। ওকে। আমিও কাউকে কিছু বলিনি, কেউ আমাকে কিছু কিছু বলেনি। হ্যাঁ। কিন্তু যতই দিন গড়াচ্ছে ততই মনে হচ্ছে কি আমার মানে চারপাশের যেই বাঁকা চোখগুলো বা এক একজনের যে কুকথা, এগুলো মনে হয় কি দিন দিন বেড়েই চলছে। ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সমাজে যে প্রচলিত শব্দটা আছে সেগুলো শুনেছেন? হ্যাঁ, আমি তখন এগুলো শুনতেন? শুনেছি। হ্যাঁ, এটা নিয়ে তখন বাবাকে মাকে জিজ্ঞেস করতেন না যে বাবা এটার মানেটা কি বা এরকম কোনো কিছু কি? না, আমি যখন আমার মাকে যা জিজ্ঞেস করতাম, মা আমাকে হিজড়া বলে, বলে তুমি তুমি ওকে গালি দিয়ে দিবা, এটা বলতো? এটা বলতো। তো আমি তখনও বুঝি না, কিন্তু এইটা বুঝতে পারতাম যে তখন ক্লাস 4-এ যখন আমি পড়ি, যে আমি লিপস্টিক দিতে পছন্দ করি, চোখে কাজল দিতে পছন্দ করি, স্কুলে আমি একটু পরিপাটি হয়ে যাই। আর ওই যে আমি চোখে হালকা করে না একটু কাজল দেই বা হাওয়াই লিপস্টিক দেই, তখন আমার মার আমার শার্টটা সবসময় আয়রন করা থাকে, আমার প্যান্টটা আয়রন করা থাকে, আমি চুলটা চিরুনি দিয়ে আঁচড়ে একদম পরিপাটি হয়ে যাই। যখনই আমি রাস্তা দিয়ে যাই, আমাকে এক একজন এক এক রকম কথা বলে, ওই যে হাফ লেডিস যাচ্ছে, ওই যে এটা যাচ্ছে, যেহেতু আমাদের গ্রাম অঞ্চল, ভাষাটা আপনি যে ভাষায় কমফোর্টেবল সেভাবেই কথা বলেন। হ্যাঁ। তো ওই ভাষাটাই বেশি চলে। তো যখন বলতো না, তাও গায়ে মাখাতাম না, বলুক, আমি একটু এরকম। তো স্কুলে যখন যাইতাম, তখন না ওই তখন যে আমার ক্লাসমেটরা আমাকে বলা শুরু করলো, তখন আমি বুঝতে পারি যে আসলে তো এরা আমাকেই বলছে, যাই তুই তো ছেলে না, তুই তো মেয়ে মানুষ, যা মেয়েদের পাশে গিয়ে বস। এই তুই তো আবার মেয়েরা বলতো কি, তুই তো মেয়ে না, তুই তো ছেলে, যা ছেলেদের সাথে খেলা কর, আমাদের সাথে কিসের খেলা করিস। এই যে দ্বিধাদ্বন্দ্বটা, মানে এপাশ না এপাশ, এপাশ না এপাশ, হঠাৎ করে একদিন আমার মনে দেখা যায়, তাহলে আসলে আমি এরকম কেন, বা এরা আমাকে কেন আলাদাভাবে দেখে, আমি তো আলাদাভাবে কিছু দেখি না, আমি তো সুস্থ আছি, ভালো আছি, কিন্তু এরা আমাকে কেন এইরকম কথা বলে যে আমি মেয়েদের মতো। হ্যাঁ, আমি মেয়েদের মতো নিজেকে মনে করি, কিন্তু আমি তো মেয়ে না। আমি তখনও না নিজের সাথে নিজে যুদ্ধ করাটা শিখি নাই, কিন্তু বোঝার চেষ্টা করি যে আমি কি পৃথিবীতে একাই এরকম, না আরও কেউ আছে। তারপর 5, যখন আমি 6-এ গেলাম, তখন
প্রাইমারি থেকে যখন মাধ্যমিকে উঠলাম, আমি হাই স্কুলে আমি 6-এ ভর্তি হয়েছি। তো এইখানে গিয়ে না আমি সবচাইতে বিপদে পড়ে যাই। মানে আমি যে কি এটা মানুষ আমাকে আঙুল দিয়ে বলে দেয় যে আমি এরকম, আমি এটা করব না, আমি এটা করব। কারণ যখন 6 আমরা ভর্তি তখন তো ওই ধামরাই থানার যত স্কুল আছে সব স্টুডেন্টরা এসে এক এক ধরনের স্টুডেন্ট আসে। তো আমি যখন যাই না বলে কি এই যে হাফ লেডিসটা আইসে, এই আমার ব্যাগটা দিয়ে ওদের ব্রেনসগুলো মুছতো। ও আমি যখন স্কুলে যেতাম এরকম বাঁকাচোকা করে এই যে আইসে তার ছেঁড়াটা কোমর ঢিলা, ওর কোমরে নাট বল্টু নেই, মানে এক এক ধরনের কথা। তখন যেহেতু আমি ক্লাস 6-এ পড়ি আমি পুরোটাই বুঝি, আমি হাতে নখ রাখতাম একটু বড় বড়। মানে তখন ওই যে হয় না যে আমি তো মেয়ে, এইরকম মনে মনে ভাবা শুরু করেছি। রাতের বেলা আমি ঘুমাই যে আমি ছেলে হয়ে ঘুমালাম, আল্লাহ আমাকে সকালবেলা উঠিয়ে যেন দেখি আমি মেয়ে হয়ে গেছি। মানে প্রতিদিন আমি এই স্বপ্নটা মানে এই স্বপ্নটা নিয়ে না ঘুমাতাম। সকালে যা আবার তাই, আবার শুরু হতো আমার একটা তিক্ত দিন। স্কুলে যাই, এক একজন এক এক রকম কথা বলে, টিচাররা অনেক কথা আমাকে বলেছে। আমার এই নখে আমি নেল পালিশ পরেছি বলে আমার টিচার আমার হাতে বেত দিয়ে পিটিয়ে আমার নখগুলো ভেঙে দিয়েছে, কিন্তু তখন বলার আমার কিছু ছিল না। আর টিচাররা আমাকে পড়া ধরতো, আমি যদি পারতামও তারপরেও আমার সাথে বেদ একটু এমন এমন করতো। কারণ ওই যে একটু মেয়েলিপনা ছিলাম, একটু এমন করতাম ও করে চিল্লাতাম। মানে এই আওয়াজটা শোনার জন্য তারা আমার সাথে প্রতিনিয়ত এগুলো করে গেছে। কিন্তু তখনও আমি কিছু আসলে ওইভাবে যে কিছু বলবো আমার বলার সাহসটা ছিল না যে আমি কি বলবো। যখন আমি বাড়িতে এসে বলি যে আমার বন্ধু বান্ধব আমাকে এইগুলো বলছে, আমাকে বলছে, আমি তো আসলে এরকম কেন মা, পৃথিবীতে আর কেউ বুঝুক আর না বুঝুক মা ঠিকই বোঝে। মা আমাকে বলেছে তুমি ছোটবেলা থেকে এরকম, আমার তো কোনো মেয়ে নাই, তুমি ছোটবেলা থেকে আমি তোমাকে নীল পালিশ পরিয়েছি, চুরি পরতে পছন্দ করেছো, চুরি পরিয়েছি, আমার মেয়ে নাই, তুমিই হচ্ছে আমার মেয়ে। এর মধ্যে আমার একটা ছোট ভাইও হয়ে যায়, আমার ভাই আছে। তো ও ও আস্তে আস্তে স্কুলে ভর্তি হয়েছে, ওকেও এক একজন এক এক রকম কথা বলে, এই তোর ভাই তো হিজড়া, তোর ভাই তো, তুইও এরকম হবি। তখন ও আয়সা মার কাছে যেয়ে কান্না করতো। মা আবার আমাকে বলতো কি তুমি এরকম করে হাঁটবা না, তুমি সোজা হয়ে হাঁটবা। আমি বলি কি মা আমি তো সোজা হয়েই হাঁটি, আমি তো বাঁকা হয়ে হাঁটি না। বলে না তুমি এরকম করবা না, আর স্কুলে যাবা সাধারণ তোমার ভাই যেরকম করে যায় তুমি এরকম করে যাবা। আমি বলি এর বাইরে আমি কি করে যাই, আমি তো এর বাইরে কিছু করি না, আমি তো আমার মতোই যাই। আমার ওই ছোট্ট ভাই আমাকে একটা সময় বলে যে তুমি যে স্কুলে পড়বা সেই স্কুলে আমি পড়বো না। কেন পড়বো না? তোমার জন্য আমার মান সম্মান থাকে না। আমি মান সম্মানের কিছু বুঝি না, কিন্তু আমার ভাইটা বোঝে। আমার বাবা রাস্তা দিয়ে যখন যায়, সে চার দোকানে চা খায়, ওই এলাকার লোকজন আমার বাবাকে বলে এই তোর ঘরে এটা কি হয়েছে, এটার কি জন্ম দিছিস। বাবার এই কথা শুনে ঘরে এসে আমার সাথে টর্চারিং করতো, তুমি বাহিরে যাবা না, তুমি এরকম এটা করবা না, ওইটা করবা না। মানে সব জায়গা থেকে আমাকে আস্তে 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 মানে বন্দি করার চেষ্টা করলো। তখন শুধু আমি কাঁদি আর জিজ্ঞেস করি আল্লাহ আমি কেন এমন। কোন ক্লাসে পড়েন তখন আপনি? তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমি কেন এমন, আমি কি পৃথিবীতে একাই এমন, আর কি এরকম কেউ নাই? আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আমি আর বাঁচতে চাই না। পরে অনেকেই অনেক কথা বলতো, তখন আমাকে না আমাদের যে আত্মীয় স্বজনের বিয়ে হইতো বা কোনো অনুষ্ঠান হইতো সেসব অনুষ্ঠানে আমাকে নিত না, বলতো যে না ওর যাওয়ার দরকার নেই, ও গেলে মান সম্মান থাকবে না, ওর যাওয়ার দরকার নেই, ও বাসায় থাক। তখন আমি বাসায় থাকি, কোথাও যাই না। পরে এলাকার লোকজন বলে কি ওরে পড়িয়ে ধরছে, এই কারণে ও এরকম করে, ওরে জিনে ধরছে, ওর এই অসুখ আমাকে বিভিন্ন কবিরাজ দেখায়, বিভিন্ন কবিরাজ আমাকে বিভিন্ন ধরনের মানে যে ওঝা টাইপের যে চিকিৎসাগুলো এগুলো দেয়। তারপরেও যখন আমার হয় না, তখন আমার বাবা আমাকে খুব মারে, বাবা চাচারা খুবই মারে। ছোট ভাইটা আমাকে মেরে ঘুষিতে এখানে ফাটিয়ে ফেলেছি সেই ছোটবেলায়। তখন আমি বলতে পারিনি আমি বাবাকে যে আসলে আমি তো সুস্থ, আমি তো অসুস্থ না, তোমরা কেন আমার সাথে এমন করো, আমাকে বোঝার চেষ্টা করো যে না
আমার শরীরটার সাথে আমার মনটা এরকম না, আমি একদমই সুস্থ, কিন্তু আমার চাউনিটা হচ্ছে মেয়েদের মতো। আমি তো খারাপ কিছু করছি না, সমাজে তো আমি কোনো অকারেন্স করছি না, আমার নামে তো কোনো বিচার বসে নাই, কেউ তো কোনো সালিশ করে নাই, তাহলে কেন তোমরা আমার সাথে এমন করো? আমি যখন ক্লাস 8-এ উঠি পড়াশোনাটা বন্ধ করে দিই, ইচ্ছে করে আমি পড়াশোনাটা বন্ধ করে দিতে বাধ্য হই। কিভাবে বন্ধ করেন, মানে আপনি নিজে নিজে বন্ধ করে দেন? একজন এক কথা বলে যে তোমার স্কুলে যাওয়ার দরকার নেই, ফ্যামিলি থেকে ওইটাই বলতো? একদম এটাই সরাসরি আমাকে বলেছে তোমার পড়াশোনা করতে। মা বলতো যে না তুমি পড়ো, তুমি প্রয়োজন উন্মুক্ততে ভর্তি হও। আমি বলছি না, আমি আর পড়বই না। এর মধ্যে আমি বাসায় থাকি, বাসায় থেকে না ওই ছোটবেলার থেকেই আমার একটু ছিল যে সাজুগুজু করা, আঁকাআঁকি করা, ওই ঘরে বসে আমি এগুলোই করতাম। এরপরে আমার আরেকটা ভাই হয়, ওই ভাইটাকে নিয়ে আমি বেশি সময় কাটাতাম। এরকম হতো না, এলাকার লোকজনের মনে হইলো কি যে আমি আমার পরিবারে যতটুকু না বোঝা তার চেয়ে বেশি বোঝা হয়ে গেছি আমি আমার সমাজের মানুষের, আশপাশের লোকজনের কাছে। তারা ঘুরে, মানে আন্দাজেই ঘুরে আমার মায়ের কাছে এসে বলতো তোমার ঘরে এটা কি হয়েছে, এটা দেখলে না যাত্রা হয় না, এটা রাখছো কেন, এটা হিজড়াদের দলে দিয়ে দিতে পারো না? তখন আমার মাথায় আসে যে হিজড়ার তাহলে আমার মতো, বা আমি কি হিজড়াদের মতো? তখন মাকে আমি জিজ্ঞেস করি, মা তা আমি ওনাদের কাছে তাহলে চলে যাই। আমার মা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে যে না তুই হিজড়া না, তুই কোথাও যাবি না, তুই আমার কাছেই থাকবি। যখন আমার ভাইটা ক্লাস 6-এ পড়ে তখন আমার ভাই আমার বাবাকে হুমকি দেয়, যে বাড়িতে ও থাকবে সেই বাড়িতে আমি থাকবো না, ও যদি থাকে তাহলে আমি গলায় দড়ি দিয়ে মারা যাব। এটা হচ্ছে 2008-এর কথা, মারা যাব। আমার বাবা না চুপ ছিল, একদমই চুপ ছিল, সে একটা ধমকও ওই আমার ভাইটাকে দেয় নাই। এর মধ্যে ওই এলাকায় যে হিজড়ারা ঘুরতে আসে না, এদের সাথে আমার ওই যে হিজড়া আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে। আমি হিজড়াদের সাথে কথা বলা শুরু করলাম, মানে লুকিয়ে লুকিয়ে। তখন হিজড়াদের সাথে না আমার কথা মিলে যায়, মানে ওদের সাথে না আমার অনেকটাই মিলে গেছে। তো একটা সময় পর না ভাবতাম যে না আমার মতো আরো কেউ আছে, তার মানে আমি একা না, আমার ব্যথাটা এত না, যদি কিছু হয় তাহলে পাবো। তো ওদের সাথে আমি টুকটাক কথাবার্তা বলি, কিন্তু এটা ফ্যামিলি জানে না। যখন বাবা সেদিন কিছুই বলে নাই, সেদিন আমি বাবাকে বলি কি বাবা তোমার এই সন্তান যদি আজকে আত্মহত্যা করে সত্যি সত্যি, তাহলে কালকে সকালেই সবাই আমাকে দুষবে যে আমার জন্য এইটা হয়েছে, আমি তো তোমাদের বংশের কুলাঙ্গার, তো আমার জন্যই হয়েছে। ও যদি চলেও যায় মানুষ তোমার দিকে আঙুল তুলবে যে তোমার এইটার কারণে ওইটা চলে গেছে, প্রশ্ন করবে, কিন্তু আমি যদি বাড়ি থেকে বের হয়ে যাই তোমাদেরকে কেউ প্রশ্ন করবে না। ওই রাতের বেলা আমার সবাইকে আমি মুক্তি দিয়ে, আমার কাছে মনে হয়েছে যে আমি সবাইকে মুক্তি দিলাম, দিয়ে রাতের বেলা আমি বের হয়ে গেছি বাসার থেকে। কোথায় যাচ্ছিলেন? আমি জানি না, খুঁজে খুঁজে ওই যে আমি হিজড়ার সাথে কথা বলতাম, আমার এক পরিচিত ছিল, ওর সাথে আমি কথা বলি। এখন ওই এলাকায় তো আমাকে থাকতে দেবে না, আমাকে কেউ থাকতে দেবে না, যেহেতু নিজেরই এলাকা, ধামরাইতে থাকতে দেবে না। সে আমাকে, যখন আপনি বের হচ্ছেন ঘর থেকে ওই সময়টাতে আপনার ভাই কিসে পড়ে, কোন স্কুলে পড়ে? ক্লাস 6-এ পড়ে। 6-এ পড়ে? এই 6-এ পড়া অবস্থাতেই এরকম অ্যারোগেন্ট হয়ে গেছে? এরকম ভাই আমার সাথে, মানে একটা ওর সাথে আপনার বয়সের ডিফারেন্স কত? 1.5-2 বছর। তারপর 2008, 14-15 বছর বয়স যখন ওনার, তখনকার সময়ের এই ঘটনা। তো আমি বাড়ি থেকে বের হয়ে যাই, আমি জানি না কোথায় যাব কি করব। পরে ওই যে হিজড়ার সাথে কথা বললাম, সেই হিজড়ার সাথে আমি কথা বলে দেখলাম, উনি আমাকে বলল যে তুমি তো যেখানেই যাবা তোমার বাবা তোমাকে এরকম ধরে আনবে, মারধর করবে, তার চাইতে বরং তুমি করো ইন্ডিয়া চলে যাও। তখন যেহেতু আমি আর পরিবারে ফিরে যাব না, মানে আমি বের হয়ে আসছি। ওনার সম্পর্কে জানতো আপনার ফ্যামিলি? না, জানতো না? না না। আচ্ছা। তো আমি ওই বয়সে মানে ফোন নাই আমার কাছে, তো আমি, আমার হাতে খুব টাকা ছিল না, 1,500 টাকার মতো আমি নিয়ে গেছি। পরে আমাকে সব বলে দিছে কিভাবে বর্ডার পার হতে হবে, কিভাবে কি করতে হবে, আমি ইন্ডিয়া চলে গেছি। কিন্তু গেলেন কিভাবে? আমি একটু প্রসেসটা ইন ডিটেইল জানতে চাই, যদি আপনার বলতে কোনো আপত্তি না থাকে। লাইক আপনি ধামরাই মানে তো ঢাকার আশেপাশে, এটা ঢাকাতেই। সো ঢাকা থেকে আপনি ইন্ডিয়াতে চলে যাচ্ছেন, যেখানে আপনি ঢাকার বাইরেই যাননি এই বয়সে।
আমি যদি ভুল না করে থাকি। সো নিশ্চয়ই কোনো না কোনো কারোর মাধ্যমে গেছেন, কেউ না কেউ আপনাকে নিয়ে গেছে, পুরো গল্পটা একটু আমাকে বলেন। আমাকে নিয়ে যায়নি, আমাকে হচ্ছে পুরো অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে যে কিভাবে যেতে হবে। এর মধ্যে আমি 2 দিন আবার ওই হিজরাতের ঘরে ছিলাম। আচ্ছা, হিজরাতের ঘরে থাকার পরে আমাকে সব যখন বলে দিছে পুরো ডিটেলস যে আমাকে কীভাবে যেতে হবে, বাসের টিকিট করে দিয়েছে, সব করে দিয়েছে, আমি তখন বর্ডারে যাই। বর্ডারে যাওয়ার পরে এখানে যে দালালের নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিই, আমাকে এই পাশ থেকে আইসা নিয়ে যায়। এটাও আপনাদেরই কমিউনিটির? না, এটা আলাদা। এটা আলাদা। ওকে, এটা হচ্ছে ওই বর্ডার এলাকারই লোক, ওরা পাস করে দেয়। ওরা পাস যশোর এরিয়া? যশোর এরিয়া। সারা রাত্রে বাসে করে গেছি, ভোর 6টা বাজে আমি পার হয়ে গেছি। মানে এতটুকু সাহস আসতেছিল? আমি কোথায় গেলে বাঁচবো, আমি শুধু সেই জায়গাটা খুঁজছিলাম যে আসলে আমি কোথায় গেলে মুক্তিটা পাবো। যেহেতু আমি একজনের কাছে এসে আমি আমার মতো মানুষ পেয়েছি, কিন্তু সে আমাকে এখানে রাখবে এইটুকু আশ্বাস দিতে পারেনি। সে বলেছে আমি ওইখানে গেলে ভালো থাকবো। তা আমি যদি ওইখানেই যে গেলে ভালো থাকি তাহলে আমি ওইখানেই যাব। তারপর আমি যাই বনগাঁতে যাই। বনগাঁতে যাওয়ার পরে আমি হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছাই বেলা 10টা বাজে। তো আমি তো ভাষা জানি না, ওইখানে বাংলা ভাষা কিছু আছে কিন্তু ওই বাংলার সাথে এই বাংলার কোনো মিল নাই। আবার কেউ কেউ আমাকে মানে এমনও বলে দিছে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, বলবা যে মালদাতে, মালদা বালুঘাট। তো আমি ওরকমই বলি। একটা কাপড়, শীতের দিনে আমি গিয়েছি, একটা গায়ে শাল ছিল, একটা কাপড় দিয়ে দিছে আমাকে ওই হিজড়া। একটা কাপড় বিছিয়ে আমি সারাদিন হাওড়া স্টেশনে শুয়েছিলাম। কারণ ওই সময়ে কালকা মেল নামে একটা ট্রেন ছিল। ওই ট্রেনের, কি ট্রেন? কালকা মেল। আচ্ছা, কালকা মেল যে ট্রেন ছিল ওই ট্রেনের টিকিট হচ্ছে 225 টাকা। হ্যাঁ, ইন্ডিয়ান টাকায় 225 টাকা। তো আমি বসে আছি যে ট্রেন কখন হবে। 225 টাকার যেহেতু ট্রেনের টিকিট, তাহলে বেশি দূরে না, তাহলে বাস নিয়ে বাসে চলে যাই, ওকে, কিংবা ট্যাক্সিতে চলে যাই। এখন যাকেই জিজ্ঞেস করি না সেই আমাকে পাগল মনে করে। আর যেহেতু ওদের ভাষার সাথে আমার ভাষা মিলতেছে না, পানি লাগবে? না না ঠিক আছে, পানি আছে, কিন্তু আমিও ওই সময় না বেশি মানুষকে কিছু বলি না, কারণ যদি ধরা খেয়ে যাই। তারপরে ওইখানে ছিলাম, থাকার পরে মানে শুয়েছি এরকম, ঘুমাই পড়ছি। কিন্তু ঘুম থেকে উঠে দেখি কি যে সবাই আমার আশীর্বাদ নেওয়ার জন্য কেউ 100 টাকা দিচ্ছে, কেউ 50 টাকা দিচ্ছে। মানে এখান থেকে না আমার কাছে মনে হয় কি যে না, তাহলে তো আমি একটা ভালো জায়গায় এসেছি। এরা যে আমাকে বলেছিল যে হিজড়াদের ওইখানে অনেক সম্মান, তাহলে মনে হয় সমান। আমি কিন্তু তখনও জানি না যে আমি এরকম। আমি জানি আমি তখন নারী সত্তা নিয়ে বড় হয়েছি, মানে নারী আমি, দেহটা পুরুষ কিন্তু আমার মনে নারী, একদম নারীতে ভরা। আমার এখানে কোনো পুরুষালী নেই। তারপরে আমি আস্তে ওখান থেকে যখন ট্রেন আসে সন্ধ্যা 7:55, আমাকে একটা কুলি বলে দেয় যে তুমি এখানে দাঁড়াও, ট্রেনটা এখানে আসবে, তুমি এখান থেকে ওই সিটে বসে তারপরে চলে যাবে। কোথায় যাচ্ছিলেন আপনি? দিল্লিতে। দিল্লিতে কোনো এক ডেরাতে? কোনো এক ডেরাতে। ডেরা বলতে সেটা মানে ঠেকা বলে ওইখানে, হয় না যেমন আমাদের ব্রোথেল, হ্যাঁ এরকম ব্রোথেল। ওকে, কিন্তু এটা কি আপনি জেনে শুনে? আমি জানি না যে ওইটা ব্রোথেল। আমাকে বলতো কি খাজরা, আমি খাজরা মানে জানি হচ্ছে নাচ গান করে, যেহেতু আমি নাচ গান করতেও পছন্দ করি, আমি মনে করেছি যে ওইটা হচ্ছে নাচ গানের একটা জায়গা। তো অনেক কষ্ট করে দিল্লি যাই, মানে যখন ট্রেনে উঠি তখন দেখি গরু ছাগল মানে অনেক ভিড়। তো ট্রেনে করে অনেক কষ্ট করে 2 দিন লেগেছে গিয়েছি ওখানে, মানে 2 দিন ভাত খাইনি। ওখানে আলু পুরি, চানা পদা এগুলো ছিল, ও 10 টাকার করে কিনে খাই, কারণ এত টাকাও তো নেই আমার কাছে যে আমি অনেক কিছু খাবো, টাকা পাবো কই। পরে দিল্লিতে যখন গিয়েছি তখন তো বাংলার তেলেসমাতি শেষ, তখন ওখানে বাংলাই চলে না, আমি তো হিন্দির কিছুই জানি না। আমার কাছে অ্যাড্রেসটা ছিল শাস্তি পার্ক নামে একটা জায়গা। তো ওই জায়গার কথা যখন আমি অটোওয়ালাকে বলেছি, অটোওয়ালাটা আবার বাংলা বোঝে, তো উনি আমাকে নিয়ে গেছে ওই এলাকায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে আমি একটা কষাইয়ের দোকান ছিল, সেই কষাইয়ের দোকানকে জিজ্ঞেস করেছি যে আসলে এটা মাসিরা থাকে কই এখানে। পরে আমাকে দেখিয়ে দিয়েছে, তারপরে আমি এখানে গেলাম। যাওয়ার পরে ওরা জানতো যে, বা কাউকে বলে দিয়েছিল যে অমুককে গিয়ে বলতে হবে, অমুক তোমাকে শেল্টার দিবে, ওরকম কেউ না কেউ যোগাযোগ ছিল? জি। তারপর আমাকে ওরা রাখে, আমি এখানে 3 মাস থাকি।
আমি আমার মতো করে থাকতে পারছি, আমি আমার জগৎটাকে ফিরে পেয়েছি। আমি যেরকম চাই যে আমি নারী হব, আমি শাড়ি পরে থাকবো, আমি মেয়েদের মতো করে থাকবো, তখন নাক ফোটালাম, কান ফোটালাম। তখন পর্যন্ত আমার নাক কান ফোটা ছিল না, তখন ফোটাফুটি। যখন আমি এখানে যাই, ওরা সবাই ছিল আমাদের বাংলাদেশি বাঙালি। তো ওদেরকে আমি জড়িয়ে ধরার পর ওরা আমাকে খুব আদর করে। শীতের দিন ছিল, হাত মুখ ধুয়ে, যেহেতু 2 দিন ভাত খাইনি, আমি ভাত খেয়েছি। ভাত খেয়ে রেস্ট নিয়ে আমার কাছে মনে হলো যে আমি নতুন একটা পরিবার পেয়েছি, এখানে আমি আমার মতো করে থাকি। এটা এখনকার ভালো লাগা। কিন্তু আমি জানি না কাল সকালে এখানে আমার কপালে কি লেখা আছে। আমাকে সকালবেলায় বলা হলো যে যাও তুমি সিগন্যাল মাগতে যাও। কি মাগতে যাও? সিগন্যাল। সিগন্যাল? আচ্ছা। আমি সিগন্যালটা জানি না যেটা কি। পরে আমি আমার সাথে আরো কয়েকজন ছিল, আমি গেছি। তারপর ওইখানে যে সিগন্যাল ছিল, সিগন্যাল লাল লাইট জ্বললে গাড়িগুলো এসে থামে, ওদের কাছে ভিক্ষা করা। তো যেদিন ভালো হতো সেদিন ভালোই, যেদিন ভালো হতো না সেদিন অনেক কষ্ট করতে হতো। দেখ, যত যে আমি 3 বেলার খাবার না খেয়ে আমি একবেলা খেয়েছি। কারণ যেহেতু বিদেশের বাড়ি, আমি ইচ্ছে করলেও অনেক কিছু করতে পারি না, যেহেতু ভাষা জানি না, ওই রাস্তায়ও বের হতে পারি না। অনেক কষ্ট করেছি। কাবাড়ি বাজার থেকে পুরনো জামা কাপড় কিনে আমি পরেছি, কারণ আমার কাছে তো এত টাকা নেই, টাকা পাবো কোথায়। একটা সময় না বাড়ির কথা আমার অনেক মনে পড়ে, ওই 3 মাস পর অনেক মনে পড়ে। তখন আমি যার কাছে ছিলাম তাকে বললাম যে আমি বাড়ি যাব, কিন্তু সে আমাকে একবারও না বলতে যাও ঘুরে আসো। আমাকে আবার ট্রেনের টিকিট করতে, কিন্তু এখন আর কালকা মেলের টিকিট না, এখন হচ্ছে রাজধানী এক্সপ্রেসের টিকিট। এখন সুন্দর করে আমি বাংলাদেশে আসছি। তো যেহেতু 3টা মাস আমি আমার মতো ছিলাম, আমার অনেকটাই পরিবর্তন হয়েছে। আমি যখন বাড়িতে আসি, আমার কাছে মনে হলো কি চারদিকে কিয়ামত শুরু হয়ে গেল। আমার বাবা মা ভাইয়েরা মানে এমন হট্টগোল শুরু করলো যে একটা এলিয়েন এসছে বাড়িতে। আপনি কি মানে নারী সাজিয়ে এখানে এসেছিলেন? হ্যাঁ। আপনি তো জানতেন যে এইভাবে যদি যাই আমার বাড়িতে গেলে প্রবলেম হবে। আমি তো রাতের বেলা চলে এসেছি, আমি কোথায় যাব রাতের বেলাতে ওইভাবে। আর নাক কান যেহেতু আমার ছেদানি হয়ে গেছে, এটা তো খোলার, এটা তো হাইড করার কোনো সুযোগ নেই, রাইট? পরে মা আমাকে নিয়ে কাপড় চোপড় খুলে, তখন আমার চুলটা খুব বড় না, অল্প, মা সবকিছু করে আগের মতো করেছে। কিন্তু ওই যে আমার বাবার ভেতরে যে যন্ত্রণা শুরু হয়েছে, আমার ভাই এর মধ্যে আমার সাথে হয়ে গেছে, তখন আমি কি করব, আবার বাধ্য হয়ে মাকে বললাম থাক আমি চলে যাই। পরে আবার বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে এবার বাংলাদেশের যে হিজড়াদের ঘর আছে, যে এবার আর ইন্ডিয়াতে যাব না, কারণ দেশের জন্য তো একটু মায়া লাগে, আমি আর যাবো না। বাংলাদেশে ছিলাম কিছুদিন, দেখলাম যে না এইখানে চাইতে না আমার ওইখানেই ভালো। একটা সময় পরে আমার মনে হলো যে ওইখানেই ভালো। পরে আমি আবার ওইখানে চলে গেলাম। এবার গিয়ে বিহারে আমি নাচ করি। লবণে তখন একদম শুকনো পাতলা ছিলাম, নাচ করতাম। নাচ করতে করতেও না একটা সময় পরে মনে হলো যে না এখানে আর থাকবো না, ভাল লাগে না। তখন কলকাতা মেদিনীপুরে আমি হিজড়াদের ঘরে আসি। ওকে। হিজড়াদের ঘরে আসি এবং এইখানে আমি একটানা অনেকদিন ছিলাম। অনেকদিন থাকার পরে বাংলাদেশে আসি 2013 সালে। এখানে হচ্ছে কি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার, হ্যাঁ, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি একটা ট্রেনিং দিচ্ছে। একজন এসে আমাকে বললো যে এখানে একটা বিউটিফিকেশন ট্রেনিং দিচ্ছে, তুই কি করবি? আমি বললাম আমার তো কোনো কাম কাজ নাই, আমি তো আছি এরকম, হ্যাঁ আমি করবো। ট্রেনিংটা নেই, ট্রেনিংটা নেওয়ার পরে না এই পর্যন্ত আবার থেমে যায়। মানে ট্রেনিংটা নেওয়ার পরে আসলে ট্রেনিং কোথায় করবো, কি করবো? কারণ তখন আমার কাছে এত টাকাও নাই, আবার আমাকে কেউ প্রতিষ্ঠানও করে দেয়নি। তখন আমি ঢাকাতে হিজড়াদের ঘরে ছিলাম। হিজড়াদের মানে এই বাচ্চা নাচানো, বাজার কালেকশন করা, দোকানের টাকা তোলা। বাচ্চা নাচাইতে যাই, তখন
মানুষ আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে। আমি দেখতে একটু সুন্দর ছিলাম হয়তো, তখন আমি কথা বলি হচ্ছে একদম খাস বাংলা। এখন তো বলতে পারি তো শুদ্ধ ভাষায়, তখন তো একদম খাঁটি গ্রামের যে ভাষা ওইটাই বলি, আমাদের ধামরাইয়ের যে ভাষা। তো বলে কি এইটা আবার কই থেকে নতুন জোটাইছিস, এটার কি টাকা দেবো? বাজার যখন তুলতে যাই মানুষ আমার এরকম হাতটা চেপে ধরে, দেখে যে আমার হাতটা নরম না শক্ত, আমার গালে কি দাঁড়িয়ে উঠছে না ওঠে নাই, আমি আসল না নকল। তখন ডাক্তার আমাকে বলে যে তুমি কি কখনো হরমোন ট্রিটমেন্ট নিয়েছো? আমি বলি না। জানতেনই না আপনি বিষয়টা আগ পর্যন্ত? না, হরমোনটা কি কিন্তু এইটা জানি, মানে বলেছে সিনিয়ররা বা আমার বড় যারা আছে যে এই পিলটা খেলে শরীরটা কোমল মেয়েদের মতো হবে, এই ইঞ্জেকশনটা নিলে শরীরটা নরম হবে। এই যে এগুলো করেছে এটা কিন্তু অজান্তে, আমি জানি না যে আসলে এটার সাইড ইফেক্টটা কি আছে বা আমার ভবিষ্যৎ কি হবে, কিছুই জানি না। তখন মেয়ে হওয়ার জন্য মাথার মধ্যে যে যা বলেছে আমি তাই করেছি। এটা আপনার সান্ত্বনা, কিন্তু এখানে অনেকেই প্রশ্ন করতে পারে, সেটা হলো যে আসলেই তো যদি আমরা বলি যে বায়োলজিক্যালি শরীরের দিক থেকে যে নারী হওয়ার যে ব্যাপারটা, যেমন সন্তান ধারণের ক্ষমতা, মেয়েদের ইউটেরাস থাকে ন্যাচারালি, আমরা ফিমেল বলতে যেটা বোঝাই সেইটা, এই বিষয়গুলো তো প্রকৃতিগতভাবেই আপনার শরীরে ছিল না। তো সেক্ষেত্রে তো আসলে পুরোপুরি নারী হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমি যে মনে প্রাণে মানে মেনে নিয়েছিলাম যে হ্যাঁ আমি নারী, আমার তো এত কিছু মাথায় নাই। মানে একটা সময় মনে হতো কি যে কাপড় গোসল করে যখন আয়নার সামনে দাঁড়াই, তখন আমি আমার ভেতরের আমির সাথে আমার এই শরীরটাকে আমি মিলাতে পারতাম না। মানে এইখানেই যুদ্ধটা হইতো প্রতিনিয়ত। তারপরে আমি যোগাযোগ করার চেষ্টা করি আবার বাড়িতে। তখন আমার বাবা আমাকে সরাসরি বলে যে তোমার মতো একটা ছেলে যদি আমার মারাও যায় আমার কোনো সমস্যা নেই, আমার আরো 3টা ছেলে আছে। তখন আমি আমার বাবাকে বললাম কি বাবা, আমি তো তোমার সন্তান, ভুলে যাও আমি কি, আমি আমার মতো আছি, আমি ভালো আছি, আমি কিন্তু খারাপ নেই, ভালো আছি, কিন্তু আমি তোমার সন্তান, তুমি আমাকে একটু জায়গা দাও, দেখাইয়া দাও যে এখানে এখানে আমি থাকবো। আমার মা ভাই সবাই বলে যে তুমি যেখানে থাকবা সেটা হবে হিজড়া পাড়া, হিজড়া বাড়ি। মানে ভাই একটা বড় চিন্তা করে নাই যে না এটা তোমার ভাই, মা একটা বড় চিন্তা করে নাই যে এটা তোমার সন্তান, বাবাও চিন্তা করে নাই যে এটা তোমার সন্তান। বলছেন না তোমার মতো সন্তান, আমি আজকে থেকে ভাববো আমার সন্তান মারা গেছে। এখানে একটা জিনিস পজ দিয়ে দিই, কারণ এই ফিলিংসটা থেকে আমরা যখন গল্পটা সামনের দিকে আমরা চলে যাব, আমরা ডেফিনেটলি এই ফিলিংসটার মধ্যে থাকবো না, কারণ গল্প এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে আমরা সেই ফিলিংসে আছি, এবং গল্পটা যেখানে দাঁড়াবে সেই ফিলিংসে আমরা থাকবো। কিন্তু এই ফিলিংসে দুটো কথা বলা খুব গুরুত্বপূর্ণ। এই যে উনি যাদের কথা বলছেন যে বাবা ভাই বা আরও যারা ওনার সাথে এই আচরণটা করতেছে, আপনি এখানে শুধুমাত্র বাবা ভাই বা চাচাদেরকেই মানে ভিলেন মনে করেন না, যদি মনে করার জায়গাটা থাকে। কারণ বাবা ভাই বা অন্যান্য যারা ওনার সঙ্গে খারাপ আচরণ করতেছে, সমাজ তাদেরকে সেরকমভাবে তৈরি করেছে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সমাজের কাছে যদি ওনাদের, সমাজের সব শ্রেণীর মানুষের কাছে যদি ওনাদের খুব সহজ অ্যাকসেপ্টেন্স থাকতো 8-10 জন মানুষের মতো, তাহলে আমি নিশ্চিত করেই বলতে পারি যে বাবারা যে আচরণটা ওনাদের প্রতি করেন বা ভাইরা যে আচরণটা ওনাদের প্রতি করেন, সেটার রেশিও অনেক বেশি কমে যেত, এবং আমার কেন যিনি বলতে ইচ্ছে করে যে হয়তো বা প্রয়োজনই হতো না। সুতরাং শুধুমাত্র তাদেরকে ইন্ডিকেট করলে হবে না, এখানে সমাজটাও দায়ী, ডেফিনেটলি দায়ী। জি বলেন। তারপর বললাম যে তোমার তো তুমি যখন বয়স হয়ে যাবে, তোমার তো আরো 3 জন সন্তান আছে, তোমাদেরকে দেখাশোনা করবে, কিন্তু তোমার 3 জন সন্তানের যখন সংসার হয়ে যাবে তখন তারা কিন্তু আমার কাছেই ছেড়ে দেবে, যে তোমার ওই হিজড়া আছে ওর কাছে যাও, ওর কোনো ঝামেলা নেই। বলছে কি না এরকম হবে না। বলছে কি যদি হয় তখন তো আমি তোমাদেরকে দেখাশোনা করার মতো থাকবো, কিন্তু একটাবার ভাবো তো তোমরা যখন না থাকবা তখন আমার কি হবে? তখন তারা বলে যে তোর ভাইরাই দেখবে। আমি কি তোমরা বাইচা থাকতে ওরা আমার কথা মানে তোমাদের কথা শোনে না, তাহলে তোমরা মরে গেলে কি ভাবো যে আমাকে ওরা এখানে জায়গা দেবে? পরে এরকম কথা কাটাকাটির পর আমি একদম চলে আসি হতাশ হয়ে। মানে আমার আর বেঁচে থাকা বলেন বা
এখন আমি যদি কোনো কিছু করি সেটাকে আমার নতুন করে শুরু করতে হবে। আচ্ছা, বাংলাদেশের আইন অনুযায়ী বা ধর্মীয় আইন, বাংলাদেশের আইন দুটোর কোনো কিছু আমার জানা নেই। আমি আপনাকে প্রশ্ন করছি, যেহেতু আপনি এই জায়গাটা এক ধরনের ভিকটিম, সম্পত্তির অধিকারের ক্ষেত্রে আপনাদেরকে কোন কোন ক্যাটাগরিতে ধরা হয়, ছেলে না মেয়ে? এটা কি আপনার জানা আছে? জানা থাকলে বলেন, না জানা থাকলে সমস্যা নেই। এইটা এখন পর্যন্ত আমাদের ইসে বলা হয়নি, কিন্তু বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে হিজড়াদেরকে সন্তান হিসেবে সমাজ পরিবারে ঠাঁই দিতে হবে, এবং সে যদি মেয়েদের মতো থাকে তাহলে তাকে মেয়ের অংশটুকু দেবে, এবং যদি ছেলেদের মতো থাকে তাহলে ছেলেদের অংশটুকু সে পাবে। প্রথম কথা হচ্ছে, প্রধানমন্ত্রী বাংলাদেশের তৃতীয় লিঙ্গ যারা আছেন তাদের অধিকার নিয়ে যতটা করেছেন বাংলাদেশে, এটা ইজ ভেরি রিমার্কেবল, এবং এটা নিয়ে আমি রেসপেক্ট করি তাকে। কিন্তু এটা নিয়ে কোনো আইন আছে কিনা দেশে? এটা নিয়ে কোনো আইন নাই আপনার জানা মতে। এবং আমাদের ধর্মীয় জায়গা থেকে এটাকে কি বলে, সম্পত্তির অধিকারের জায়গাটা থেকে, এটাও আমার জানা নেই। বা দুটো বিষয় আমি উপস্থাপন করলাম, যদি কারো প্রপারলি জানা থাকে আপনারা কমেন্ট সেকশনে এসে কমেন্টস করবেন, সেক্ষেত্রে আমার জানতে প্রচুর আগ্রহ বলেই বিষয়টির অবতারণা। জি বলেন। তারপরে বন্ধুতে আমি একটা চাকরির সুযোগ পাই, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারে, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিতে। আমি এখানে মেন্টাল কাউন্সিলিং এর জন্য যাই। তখন তো আমি খুব হতাশার মধ্যে ছিলাম যে আসলে এখন আমি করবো কি, এখন তো আর আমার পিছিয়ে ফিরে যাওয়ার কোনো ওয়ে নাই, আমি এখন কি করব। তখন আমি এখানে মানে মানসিক স্বাস্থ্য সেবাটা পাই যে না, আমি আমার মতো, আমি সুস্থ, আমি ভালো আছি, এই পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার আছে এবং আমাকে বাঁচতে হবে। তারপরে এখানে একটা কাজের সুযোগও পাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শেখ হাসিনা আমাদেরকে হিজড়া তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এই জন্য তাকে সাধুবাদ জানাই। এই স্বীকৃতিটাই আসলে আমাদের একটা বড় পাওয়া। এই যে স্বীকৃতিটা দিল না, এটা নিয়েও আমার আবার অনেক কথা শুনতে হয়েছে পাবলিকের কাছে। আমরা একটা বাসায় যদি বাচ্চার পাওনা আনতে যাই, তখন বলে এই তোদের তো বাংলাদেশ সরকার স্বীকৃতি দিয়েছে, তোরা আর বাচ্চা নাচাবি কেন, তোরা এখন কাজ করে খাবি, তোরা এই করবি, মানে তারা তাদের মতো করে বলতো। এখন কাজ আমাদেরকে কে দেবে, মানে এটা ভাবাই যায় না যে কেউ আমাদেরকে কাজ দেবে। আজ পর্যন্ত কেউ আমাদেরকে একটা ওই কি বলে গৃহকর্মীর কাজও দেয়নি, মানে এরকম কথা বলি। সব কাজ করতে গেলে বলে যে এই তোরা তো হিজড়া, তোকে কাজ করা লাগে, তোকে তো অনেক টাকা, তোর চাইলেই পাস। আর যখন আমরা বাচ্চা না চাইতে যাই, তখন কিন্তু আমরা মানে একটা আশা নিয়ে যাই যে আমরা আশীর্বাদ করব, কারো ঘরে হয়ে বেঁচে থাকবে, মানে বেঁচে আছে সুস্থ সন্তান। আমরা সুরে বেসুরে তালে বেতালে নেচে গিয়ে আশীর্বাদ করে একটা বকশিস আনবো। সেখানে গিয়েও বলে মানুষ আমরা চাঁদাবাজি করি। আসলে চাঁদাবাজিটা কিভাবে করি? অনেকেই খুব হ্যারাসমেন্টের শিকার হয়। আমরা ছোটবেলা থেকে হারিয়েছি তো শুধু ধিক্কার পেয়েছি, লাঞ্ছনা পেয়েছি, গঞ্জনা পেয়েছি, কিন্তু কেউ আমাদেরকে ভালোবেসে কিন্তু কাছে টেনে নেয়নি। এক্স্যাক্টলি। আমি যখন কারো কাছে 10টা টাকা চাই, বা আমি কেন চাই, আমার পেটের তাগিদে চাই, আমাকে তো পেট আছে, আমাকে তো খেয়ে বাঁচতে হবে। আমি যখন এই 10টা টাকা নিয়ে কোথায় যাই, ঘরে নিরাপদ আশ্রয়, এই নিরাপদ আশ্রয়টুকু আমার জন্য নিরাপদ নয়। আমি যখন ঘর ভাড়া নিতে যাই, কেউ আমাকে ঘর ভাড়া দিতে চায় না, যদিও বা দেয় সেটার ভাড়া অনেক বেশি, অনেক নিয়ম করে দেয়, এটা করা যাবে না, এটা করা যাবে না, চিল্লায় কথা বলা যাবে না, তালি বাজানো যাবে না, এটা করা যাবে, অনেক কথা বলে। তারপরেও কিন্তু আমাকে নিতে হয়, কারণ থাকবো কোথায়, ভালো পরিবেশে আমি ঘর পাই না, কাজেই আমাকে নিম্ন পরিবেশে থাকতে হয়। আমি ওই পরিবেশে সাথে তাল মিলিয়ে চলি। একটা মানুষের কাছ থেকে 10টা টাকা আনতে গেলে সে আমাকে ভালোভাবে চাইলে তো দেবেই না। কাজে আমি যদি চিন্তা করি যে এখানে যদি একটু মানে একটু শক্ত হই বা একটু অন্নভঙ্গ করি, তাহলে পয়সাটা তাড়াতাড়ি দিয়ে দিবে। আমি চাঁদাবাজি কিভাবে করি? আমি কি ছুরি কাছে নিয়ে চাঁদাবাজি করি? আমি কিন্তু ছুরি কাছে নিয়ে করি না। আমাদের অঙ্গভঙ্গি দেখে মানুষ বলে যে আমরা চাঁদাবাজি করি। ডিফারেন্টলি আপনি যদি চিন্তা করেন যে যারাই কাজটা করছে তারা তো করতে বাধ্য হচ্ছে, ইনফ্যাক্ট একদম বাধ্য ছাড়া তো আর কিছু না। মানে ওনাদের জন্য যদি প্রপার কাজের ব্যবস্থা থাকতো তাহলে ডেফিনেটলি ওনারা এই কাজটা শখ করে করতেন। তো হুট করে বন্ধুতে একটা জব অফার আসে আমার, সেখানে আমি লিয়াজ অফিসার হিসেবে জয়েন করি। তারপরে এটা করতে করতে ডেইলি স্টার পত্রিকায় 2016 সালে একটা মিটিংয়ের আয়োজন করা হয়, যেখানে কিনা ছিলেন হচ্ছে ঢাকা
উত্তরের সিটি মেয়র আনিসুর হক, আমাদের প্রয়াত আনিসুল হক। হ্যাঁ, এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত ডিআইজি, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, খুব ভালো ঢাকা মানুষ। জেলার এসপি। তখন আমি আমার মনের কথাগুলো ওইখানে বলি যে আসলে আমি কি করতে চাই বা আমাদের কি করা উচিত। অনেকেই তো অনেক কথা বলে, এই কাজ দেবে সেই কাজ দেবে, কিন্তু আমাকে তখন জিজ্ঞেস করেছিল স্যার যে আসলে তুমি কি করতে চাও। তখন আমি স্যারকে বলেছিলাম একদম বিনয়ের সাথে, মানে এটা যে হবে আমি কখনো ভাবতেও পারিনি। স্যার আমাকে বলেছে তুমি কি করতে চাও। আমি বলেছিলাম যে স্যার আমি তো ছোটবেলা থেকেই সাজতে পছন্দ করি, সাজাইতে পছন্দ করি। আমি আবার যদি একটা বিউটি পার্লার হইতো, বলে তুমি কোথাও কোর্স করেছো, ওই যে বন্ধুতে 13 সালে পেয়েছিলাম, স্যারকে আমি এটা বলি যে স্যার আমি তো একটা কোর্স পেয়েছিলাম। তো কিছুদিনের মধ্যেই না স্যার আমাকে বলে যে তুমি একটা পজিশন দেখো, তোমাকে আমি একটা পার্লার করে দেবো। এটা আমার কাছে একদম স্বপ্ন মনে হয়েছে। পুলিশ অফিসার বলছে, সে কি আর করবে নাকি, বলার কথা দরকার বলছে। তো তারপর আমি পজিশন দেখি, কিন্তু আমাকে কেউ পজিশন দিতে রাজি হয়নি, কেউ না। আমি যেখানে গিয়েছি সব আমাকে এক কথা বলেছে, হিজড়া গো, হিজড়ার কি কাজ করবো, হিজড়ার কাজ করে না গো, চাইলেই পায়। কত সালের দিকে? 15-16? এটা আরো পরে? না না, এটা 17-র শুরুর দিকে, ওকে। একদম জানুয়ারি ফেব্রুয়ারি এরকম। পরে অনেক জায়গায় ঘুরি, পাই না। পরে স্যারকে গিয়ে আমি হতাশ হয়ে বলি যে স্যার কেউ দিচ্ছে না। পরে স্যার নিজের উদ্যোগেই একটা পজিশন নিয়ে ওটাকে একদম কমপ্লিট করে উদ্বোধনের দিন স্যার আমার হাতে ওটা বুঝিয়ে দিয়েছে। কোথায় দিল এটা? এটা হচ্ছে সাভারের পল্লী বিদ্যুতে, আশুলিয়ার পল্লী বিদ্যুতে। আচ্ছা। পল্লী বিদ্যুতে দিয়েছে। তো কাজ করছি, বন্ধুতে চাকরি করছি, প্লাস হচ্ছে পার্লার পরিচালনা। এইবার পার্লার পরিচালনা করব, কিছুদিন পরে না আরেকটা বিড়ম্বনার মধ্যে পড়ে গেলাম। মানে একটার পর একটা কি ধরনের বিড়ম্বনা? যে অনেকেই আসে যে এত বড় পার্লার হয়েছে, এত ধুমধাম করে যাই, যখন দেখে যে আমি ভেতরে বসে আছি, একটা হিজড়া বসে আছে, কি হিজড়ারা কাজ করবে দেখেই দৌড়ে পালায়। একটা বউ আসছে সাজতে, একদম সাজতে, আমি সবকিছু রেডি করছি, সাজাবো। তখন আমি হিজড়ার হাতে সাজবো, ওর হাতে সাজলে তো আমার বিয়ে হবে না, আমার বিয়ে অমঙ্গল লেগে যাবে। উঠে চলে গেল। এই যে দৌড়ে সে চলে গেল, সে যতটুকু না চলে গেল আমার মন খারাপ, তার চেয়ে বেশি চিন্তার মধ্যে পড়ে গেল মার্কেটের লোকজন কি মনে করলো। মানে খুবই হতাশার মধ্যে ছিলাম আমি। 3-4টা মাস কাজ নাই, কোনো কাজ নাই। স্যার আমাকে বললো কি তুমি হাল ছেড়ো না, ভেঙে পড়ো না, আমি আছি, তুমি দেখো কি করে। এর মধ্যে প্রচারণার একটা ব্যাপার আছে, ইসের ব্যাপার আছে, সবই করেছি। বাট আমাদের সমাজে না এই যে হিজড়া বা লিঙ্গ, এই আসলে সঠিক ধারণাটা নাই। এরা শুধু কাজকে বিচার করে না, এরা এই যে হিজড়া লিঙ্গ এটা বিচার করে। আমি যে একজন, মানে আমি যে সেবা দিতে পারি, আমি যে কাজ করতে পারি, এটা কোনো চিন্তাই নাই না, এটা তারা বিশ্বাসই করতে পারে না যে হিজড়ার আবার কি কাজ করবে, বা হিজড়ার কাজ করে নাকি, হিজড়ার কাজ মানে একদম মনে হচ্ছে কি যে আমাকে আবার দেখতেও আসে, এই হিজড়াদের পার্লার হয়েছে একটা দেখে আসি, মানে আমি একটা চিড়িয়াখানার জন্তু হয়ে গেলাম। আপনার সাথে আরো বেশ কয়েকজন যারা ছিলেন তারাও ওই ট্রান্সজেন্ডার ছিলেন? হ্যাঁ, ট্রান্সজেন্ডার ছিলেন। যখন মানে উঠতে পারতেছিলাম না, যে কোনোভাবেই এটা উঠতেছে না, তখন একটা মেয়ে রাখি, মানে আপনাদের অল্টারনেটিভ সাপোর্ট দেওয়ার জন্য। কারণ যেহেতু আমি আর পথ খুঁজে পাচ্ছিলাম না, সাপোর্ট দেওয়ার জন্য একটা মেয়ে রাখি। পরে টুকটাক কাজ হচ্ছে, কিন্তু ওই আগের অবস্থাতে মানে হয়ে উঠছে না। পরে স্যারকে গিয়ে আমি আবার বললাম, স্যার কোনোভাবেই হচ্ছে না, আমার হাবিব স্যার, প্রচারণার ডিআইজি হাবিব, উনি সময় দিত আপনাদেরকে? আমি কেন এই প্রশ্নটা করতে, তার পেছনে কারণ আছে। মানে চাইলে ওনার টাইম পেতেন? মানে কিভাবে বলবো বলেন তো, আমি মনে করি কি স্যার হচ্ছে আমাদের মানে আল্লাহর রহমতের দুধ থাকে না, আল্লাহর রহমতের দুধ। আমি কেন কথা বলছি যে ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ইজ রিয়েলি টাফ। আমি জানি না স্যার আপনি এটা দেখবেন কিনা, এখন বলছি হি ইজ রিয়েলি বিজি ম্যান। হ্যাঁ, আমরা যখন পুলিশ হেডকোয়ার্টারে যেতাম, তখন আমাদেরকে না ওই যে রেস্ট্রিকশনগুলো ছিল এখানে, সেগুলো আর কেউ আমাকে প্রশ্ন করতো না, তুমি এখানে কেন, মানে দেখলেই বুঝতো যে মানে স্যারই বলে দিয়েছিল যে এদেরকে কখনো, অনেক ইজি অ্যাক্সেস ছিল, একদম কেউ প্রশ্ন করতো না বা কেউ বাঁকা চোখে তাকাতো না, একদম স্যারের কাছে নিয়ে যেত। উনি হেডকোয়ার্টারেই তো বসতেন। হ্যাঁ, বসে আমাদের সাথে মন খুলে কথা বলেছে।
স্যার আমাদেরকে বাসায় নিয়ে নাস্তা করিয়েছে, দুপুরের খাবার খাইয়েছে এবং আমাদের সাথে একসাথে বসে এক টেবিলে বসে খেয়েছে। মানে আমি তার মধ্যে কখনো দেখি নাই যে আমরা হিজড়া বা কোনো কিছু বলে স্যার একটু করবে, মানে একদমই না। আমরা এটা ভাবতেই পারি না। ওনার শুধু এই কমিউনিটি না, আরেকটা বড় কমিউনিটি নিয়ে ওনার কাজ আছে বাংলাদেশে, বেদে সম্প্রদায় নিয়ে উনি কাজ করেছেন। ওনাকে সবাই চিনবেন, বিশেষ করে হি ইজ ভেরি নোন টু মিডিয়া। হ্যাঁ, তো যাই হোক, তো তারপরে আপনি বলছিলেন যে বিজনেস হচ্ছে না, স্যারের সাথে শেয়ার করছিলেন। হ্যাঁ, তারপর তো স্যার আমাকে বললো কি, ঠিক আছে আমি তোমার একটা উচ্চ প্রশিক্ষণের ব্যবস্থা করে দিচ্ছি, তুমি প্রশিক্ষণটা নিয়ে আসো। এবং স্যার আমাকে ইন্টারন্যাশনাল যে হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিব, ওনার কাছে কলকাতাতে আমার একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয় এবং প্রশিক্ষণটা ফুল কোর্সটা আমি করি। ফুল কোর্সটা করে এসে আমি বাংলাদেশ থেকে আমরা দুজন যাই, পুরো বাংলাদেশ থেকে নারী পুরুষের চাইতে, মানে আমরা ট্রান্সজেন্ডারই হচ্ছি ফার্স্ট হিজড়া। আমরা দুজন হিজড়াই হচ্ছে ফার্স্ট যে ওইখানে আমরা কাজ করি, এবং ওদের ওইখানেও আর কোনো হিজড়া আজ পর্যন্ত এই ট্রেনে আসেনি, না ট্রেনিং করেনি। ওকে, এই কেশসজ্জার উপরে কেউ ট্রেনিং করেনি। মানে এটা নিয়ে না খুব তখন হয়েছে, তুলকালাম হয়েছে যে হিজড়ারা আসলে কাজ করে। আমরা তো জানতাম না যে বাংলাদেশের হিজড়ারা এই কাজের সাথে জড়িত আছে। পরে আমি আর নিশাদ, আমরা দুজন প্রশিক্ষণ শেষ করে বাংলাদেশে এসে আমার পার্লারটা এখন ভালো চালাচ্ছি। মানে ওই যে বলে না যে হিজড়া, মানে হিজড়া মানেই হচ্ছে একটা আতঙ্ক বা একটা হাসি ঠাট্টা বা একটা অন্যরকম একটা কিছু। আসলে এই জায়গাটার মধ্যে এসে আমি নিজেকে অনেক কিছুই বুঝতে পেরেছি যে আমাকে ওই পরিবর্তনের পাশাপাশি আমার নিজেকেও পরিবর্তন করতে হবে। আমার আচরণগত, আমার পোশাক, আমার কথা বলা, ক্লায়েন্টকে বোঝা, ব্যক্তিত্ব, অ্যাকচুয়ালি ব্যক্তিত্ব। তো আপনি কি জাভেদ হাবিবের ডিরেক্টলি ট্রেনিং পেয়েছেন? উনি নিজে শিখিয়েছে? হ্যাঁ, উনি বাংলাদেশে যখন এসেছে তখন ওনার নিজের কাছে শিখেছি এবং ওনার ওই কলকাতাতে যে ওনার ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং সেন্টারে কাজ শিখেছি। ওকে, কিন্তু বাংলাদেশে ওনার কাছে আমি একদম ওনার হাতে কাজ শিখেছি। ওকে। তো এই যে এটা নিয়ে রিপোর্টও হচ্ছিল বোধহয় পত্র-পত্রিকাতে। এটা ব্র্যান্ডিং করার পরে না আমার আস্তে আস্তে ক্লায়েন্টগুলো আসছিল। আর ওই যে বললাম যে পরিবর্তন, আস্তে আস্তে নিজেকে যে পরিবর্তন করা শুরু করলাম, যেই ফ্যাশনটা আসছে সেটা আগে নিজে করি, এবং আমি যখন এটাকে উপস্থাপনা করতে পারবো তখন ক্লায়েন্ট আমার কাছ থেকে নেবে। এবং আমি চেষ্টা করছি যে ক্লায়েন্টকে বোঝার, সে আসলে কি চাচ্ছে, আমি আসলে তাকে কি দেব, এবং সে যা চাচ্ছে তার সাথে যাচ্ছে কিনা। আমি আগে পরিচয় দিতাম হচ্ছে বিউটিশিয়ান, আর এখন পরিচয় দিই হচ্ছে আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা। এখন আমার পার্লারে 6 জন লোক কাজ করে, সেখানে আমাদের 2 জন হচ্ছে হিজড়া কমিউনিটি এবং বাকি 4 জন হচ্ছে মেয়ে, নর্মাল মেয়ে। এই মেয়েগুলোকে রেখে আমি এটা বোঝাইতে পারি যে আসলে আমি তো বাঘ না যে খেয়ে ফেলবো। আমি যদি বাঘ থাকতাম তাহলে এই যে তোমাদের মতো সাধারণ মেয়েরা তো আমার কাছে কাজ করতে পারতো না। আমি এমন এক হয়ে গেছি, আমার কাছ থেকে অজান্তেই ফোন আসে যে আমি আপনাকে খুব ফলো করি, আমি আপনার মতো হতে চাই, বা আপনি আমাকে এই হেল্পটা করেন, কিন্তু আমাদের একটা লিমিটেশন আছে, আমার লিমিটেশন আছে, আমি রাখবো কোথায় তাকে, বা তার শেল্টারটা আমি দিতে পারবো কিনা। আমি এসব গিয়ে আবার মেইনলি স্যারের সাথে কথা বলি। স্যার বলে একটা ট্রেনিং সেন্টার করে নাও, তুমি সেখানে কাজ দাও, আমাদের কোনো সমস্যা নেই, আমরা শেল্টার হোম তৈরি করব। মানে স্যার হচ্ছে আমাদের রহমতের দুধ। মানে স্যারের বলাটা আরও বলবো, স্যার আসলে এখানেই থেমে নেই। তারপরে স্যার আমাদের টোটাল বাংলাদেশে 6টা বিউটি পার্লারের শাখা আছে। আপনার না, উত্তরণ ফাউন্ডেশনের। উনি ফাউন্ডেশন করে দিয়েছেন। উত্তরণ ফাউন্ডেশনের কর্ণধার হচ্ছেন ডিআইজি হাবিবুর রহমান স্যার। ওকে। তো উত্তরণ ফাউন্ডেশনের একটি করে প্রতিষ্ঠান এগুলো। ওকে। পার্লার, ফুড ব্যান দিয়েছেন 5টা, খামার করে দিয়েছেন 4টা, মিনি গার্মেন্টস আছে 2টো। এগুলো কি মানে সবাইকে এই যে হিজড়া কমিউনিটি বা পরিচালনা করছে? আমি ঠিক এক্সাক্ট জানেন তো আপনি, ভুল নোশন গুলো আবার একদম না। আমাদের বাড্ডা নতুন বাজারে ফুড ব্যান চালাচ্ছে শোভা, লিংক রোডে, গুলশান লিংক রোডে চালাচ্ছে শোভা। শিশু মেলার সামনে গিয়ে দেখবেন উত্তরণ ফুড কর্নার আছে, যেখানে চালাচ্ছে হচ্ছে নূর আলম।
হেমায়েতপুর বাস স্ট্যান্ডে আছে নাসিমা, এবং তারা সবাই সফল উদ্যোক্তা এবং সফলভাবে তারা কাজ করছে। প্রথম প্রথম অনেক সমস্যার সম্মুখীন আমরা হয়েছে, বুঝে বললাম না যে পরিবর্তন আসলে একজনকে দেখে আরেকজন পরিবর্তন হয়, একজনকে দেখে আরেকজন শিখে। এই যে শুরুটা যতটুকু চ্যালেঞ্জের ছিল, এখন মনে হয় না যে আমি কিছু পারবো না, আমি এখন মনে করি যে আমি সব পারবো এবং আমাকে পারতে হবে, এগিয়ে আমাকে যেতেই হবে। এখন কি লোকজন আসে আপনার পার্লারে, ইউজ টু হয়ে গেছে? একদম, এখন আমার জন্য অপেক্ষা করে স্বামী আপা কখন আসবে, আমি তখন কাজ করব। এবং মানে হেয়ার স্টাইল, মেকআপ, ফেসিয়াল, এগুলো করতে আমার এখানে সবচেয়ে বেশি আসে, তারাও আমাকে মেনে নিছে। দেখেন, একটু শুধু স্বীকৃতি, একটু শুধু জায়গাটা করে দেওয়া, একটু কাজের ব্যবস্থা করা, একটু আয়ের ব্যবস্থা করে দেয়া, পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেল। এখানে আমি দুটো বিষয় জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে সাম্মী হয়ে যাওয়াটা, এটা আপনি তো প্রথম থেকে বোধহয় একটু বলেছিলেন যে আমার আত্মার খোরাক বা আত্মার শান্তির নাম হচ্ছে সাম্মী। এটা কিভাবে হলো? মানে সামিউল আলম থেকে হলো সাম্মী, মানে কিভাবে আপনি নিজে নিজে নামটা দিয়ে দিলেন, না কোনো ঘটনা আছে? না, আমার স্বামী নামটাই ভালো লাগতো। বাবা মা যে নামটা দিয়েছে সেটা তো বাবা মা নামটা দিয়েছে, কিন্তু আমার কাছে ভালো লাগতো যে কি স্বামী নামে ডাকবে, আমার কাছে ভালো লাগবে। যেমন আমার বোনকে ডাকে, আমার আরও বোনদেরকে ডাকে, ও আমাকেও ডাকবে এরকম। আমার ওই নামটা পছন্দ ছিল না, কিন্তু ওখান থেকে আসলে আমার স্বামী হয়ে ওঠা। আচ্ছা, বাবা মা বিষয়টাকে এখন কিভাবে দেখেন? মা কথা বলেন, ছোট ভাইটা আমার একদম ছোট যেটা, ওইটা আমার সাথে কথা বলে, বাকি কেউ আমার সাথে এখনো কথা বলেন না। ওই যে তিক্ততা, এক রাতের তিক্ততা, আমি চিন্তা করেছি, আমি অনেক রাত, সারা রাত কেঁদেছি আর আল্লাহর সাথে কথা বলেছি যে আল্লাহ, আমাকে যারা জন্ম দিয়েছে তারা যদি আমাকে ছাড়া থাকতে পারে, তাহলে আমি কেন তাদের ছাড়া থাকতে পারবো না? সেই শক্তিটাও তুমি আমাকে দাও, সেই শক্তিটা তুমি আমাকে দাও, আমি যাতে তাদের ছাড়া থাকতে পারি। আমি নিজেকে বুঝিয়েছি, আমিও হয়তো আমার পরিবারের জায়গাটা থাকলে আমিও হয়তো এরকম করতাম, বা তারা করেছে তারা তাদের জায়গা থেকে ঠিক আছে, কিন্তু আমি আমার জায়গা থেকে এক পাও সরব না, আমি আমার জায়গায় অনেস্ট। তো যে বললাম না যে আল্লাহর রহমতের দুধ হচ্ছে আমাদের ডিআইজি হাবিবুর রহমান স্যার। তো উনি আমাদের 10 জন হিজড়াকে, যারা ভূমিহীন, এদেরকে জায়গা দিয়েছেন এবং সেখানে ঘর করে দিয়েছেন থাকার জন্য, যেখানে কিনা আমিও একজন। যে আমার পায়ের নিচে মাটিও করে দিয়েছে, মাথার উপরে ছাদও করে দিয়েছে। জন্ম দিলেই যে পিতা হওয়া যায় না, এই হচ্ছে তার দৃষ্টান্ত প্রমাণ। যেই বাবা আমাকে বলেছে যে আমাকে জন্ম দিয়েছে বাবা, সে বাবা বলেছে তোমাকে যদি ওইখানে আমি থাকতে দিই তাহলে সেটা হবে হিজরা পাড়া। কিন্তু এই মানুষটা একটা বারের জন্য চিন্তা করে নাই যে কি হবে, সে আমাদেরকে থাকার জায়গা, নিরাপদ থাকার জায়গা করে দিয়েছে, যার কারণে হয়তো আজকে বেঁচে আছি। একজন মানুষ যার দেশে জায়গা হচ্ছে না, যার পরিবারে জায়গা হচ্ছে না, সমাজে জায়গা হচ্ছে না, দেশের বাইরে গিয়ে তার বেঁচে থাকার জন্য অবলম্বন খুঁজতে হচ্ছে, সেই মানুষ বাংলাদেশে বসে আরও কিছু মানুষের কর্মসংস্থান তৈরি করে নিজে মাথা উঁচু করে বাঁচতে পারছে, এটাকে আপনি সফল বলবেন না তো কি বলবেন? আমরা অনুষ্ঠান করলাম বা আমরা এত কথা বলছি মিডিয়াতে, সমাজটা রাতারাতি পরিবর্তন হবে না, এখনো নিশ্চয়ই আপনাকে বিভিন্ন রকমের বাঁকাচোখ ফেস করতে হয়। কি করেন তখন? নিজেকে বোঝান আসলে কিভাবে? বোঝাই আসলে ওই যে আমি আগেই বলেছি যে আমাদের এই সমাজে তো আসলে সঠিক মানে ধারণাটা নাই। আমাদের সরকারের উচিত, রাষ্ট্রের উচিত যাতে আমাদেরকে আমাদের নিয়ে আইন তৈরি করা, আমাদের নিয়ে ওই যে স্কুলে বাচ্চাদের একটা কারিকুলাম তৈরি করা, যেখানে কিনা বাচ্চারা শিখবে, ছোট থেকেই শিখবে যে হিজরা মানেই ভয়ঙ্কর কিছু নয়, লিঙ্গ সম্পর্কে খুব স্পষ্ট ধারণা দেয়া, ভালো ধারণা দেয়া। কারণ আমাদের দেশে হয় কি, একটা বাচ্চাকে বড় যখন খাওয়ায়, বাচ্চাটা খেতে চায় না, তখন বলে ওই যে হিজরা আসতেছে, খাও 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 খাও। ওই বাচ্চাটা তখন মাথায় ধরেই নেয় যে হিজরা মানে হচ্ছে ভয়ঙ্কর কিছু, আমাকে এখন খেতে হবে। বা মা বাচ্চাটাকে হাতে ধরে নিয়ে যাচ্ছে আর আরেক পাশ দিয়ে আমাদের কমিউনিটির লোক আসছে,
বাচ্চাটাকে টেনে নিয়ে আসে, ওই বাচ্চাটার ধারণা হয়ে যায় যে হিজড়া মানেই হচ্ছে ভয়ঙ্কর, হিজড়াদের কাছে আর যাওয়া যাবে না। মানে এই ধারণাটা নিয়েই বড় হচ্ছে এই বাচ্চাগুলা। ওই মানুষটা যে কাজটা করতেছে অনেক সময় দেখা যায় সে বুঝেও করতেছে না, অবচেতন মনেই করে ফেলতেছে, মনে করতেছে এটাই তো করতে হয়, এটাই তো নিয়ম, এটাই তো রীতি। একবারও চিন্তা করতেছে না যে আমি যে কাজটা করলাম এই কাজটার দ্বারা ওই মানুষটার মনে কতটা আঘাত লাগলো, কিংবা এই যে বাচ্চাটাকে আমি টান দিলাম এর জন্য পুরো পৃথিবীটাই আমি মানে জটিল করে দিলাম। কারণ ও যখন বড় হবে ও তো ওই হিজড়ার সাথে ওই রকম ব্যবহারই করবে, ওর বাচ্চা মানে জেনারেশন বাই জেনারেশন আমরা এই কাজটা করে আসতেছি। এটাকে প্লাসিবো ইফেক্ট বলে। আপনি চমৎকার বলেছেন, এবং আমার মনে হয় যে সামনেই আসলে সামনের যুদ্ধটা অনেক বড় যুদ্ধ, আমাদের সবাই মিলে দেশটাকে চেঞ্জ করতে হবে। এবং কিছু চেঞ্জ আসলে চোখে দেখা যায়, যেমন আমরা যদি বলি যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটাকে বলে, যে রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, বিল্ডিং বড় বড় হচ্ছে, আগে যেখানে কুড়ে ঘর ছিল সেখানে ছাদ হচ্ছে, এগুলো চোখে দেখা যায়। কিন্তু এই যে মনোজাগতিক উন্নতিটা এটা চোখে দেখা যায় না, এবং এটা খুব কঠিন। ওই স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের চাইতে ওই মনোজাগতিক উন্নতিটা অনেক কঠিন। আমার মনে হয় আমাদের এই শিক্ষা ব্যবস্থা বলেন বা আমাদের গণমাধ্যম বলেন, সমস্ত জায়গাতে ইনক্লুডিং মি এভরিবডি, আমাদের এই জায়গাটায় অনেক কাজ করার আছে, অনেক কাজ করার আছে। এবং আমাদের এই পুঁথিগত বিদ্যা বলেন বা যেখানেই বলেন না কেন, এখানে সবার আগে পরিবর্তনটা আসা উচিত, যেটা উনি একটু আগে বলেছেন যে আমাদের কারিকুলাম বোর্ডে আমাদের কথা থাকা উচিত, শুধুমাত্র সেখানে না। কারণ একজন প্রধানমন্ত্রী বললে তো হবে না, সব জায়গা থেকেই আমাদের এই পরিবর্তনটা আসতে হবে। আমি অনেক ধন্যবাদ জানাই যে আপনি আপনার